স্বাগত জানাই সকলকে। তো দেখো, আজ আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারটির পেজ নাম্বার 387 জেনকিন্স স্কুলের যে ম্যাথ পেপারটি দেওয়া আছে তার 4 দাগের অঙ্কগুলি সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 3 দাগের পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। যারা এর আগের ভিডিওগুলো দেখে আসেনি তারা অবশ্যই দেখে আসবে। সেই ভিডিওগুলো নিয়ে একটি প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং এবিটিএ ডাব্লিউবিটিএ রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের প্লেলিস্টের লিঙ্কও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মধ্যে, এবং যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। আর এই অঙ্কগুলি সমাধান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো অঙ্কগুলির সমাধান শুরু করা যাক। তো 4 দাগের 1 আর 2 অঙ্কটি আমি যখন রায়মার্টিন কোশ্চেন ব্যাংকে অঙ্কগুলো করাছিলাম তো তখন এসেছিলো, তো তখন আমি সমাধান করে দিয়েছিলাম। তো সেই সমাধানগুলো তোমরা এখন দেখে নাও। বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে এখানে আর এর মান কত দেওয়া আছে তোমরা লিখে নেবে, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর ইকুয়াল টু 5%। ঠিক আছে, এইগুলো লিখে নেবে তোমরা কথাগুলো। আমি শুধু লিখে দিচ্ছি যে আর ইকুয়াল টু 5%। তারপরে সময় কত দেওয়া আছে, এন ইকুয়াল টু 2 বছর। আর চক্রবৃদ্ধির সুদ কত দিয়েছে, 615 টাকা। তাহলে আসলটা নির্ণয় করতে হবে। ধরি আসলের পরিমাণ সমান পি টাকা, এটা ধরে নিচ্ছি। ঠিক আছে, আসলটা নির্ণয় করতে বলেছে। তাহলে অতএব পি টাকা পরিমাণ আসলের 5% চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হয় সমান, এই পুরো কথাটা লেখার পর তারপরে তোমরা লিখবে যে সমূল চক্রবৃদ্ধি হবে বা হয় সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। আগে সূত্রটা লিখে নেবে, তারপরে অঙ্কটার মানগুলো বসাবে। তাহলে পি এর মান কি, পি আছে 1 প্লাস আর বলতে 5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন বলতে এখানে 2। ঠিক আছে, তাহলে এটা কী পাওয়া যাবে, পি ইন্টু 100 ইন্টু 1 বলতে 100 প্লাস 5 বলতে 105 ডিভাইডেড বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ভিতরটা যদি একটু কাটাকুটি করে দিই, দেখো 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 5 2 কত 10, 5 1 5, 5 20 100। ঠিক আছে, তাহলে এটা কি পাওয়া যাচ্ছে যে পি ইন্টু 21/20 তার হোল স্কোয়ার, মানে 21 ইন্টু ওপরটাও 21 নিচটা হচ্ছে 20, মানে দুবার গুণ হয়ে গেল। তাহলে 21 21 আমরা জানি যে 21 21 441 হয়। যদি না জানা থাকে তোমরা গুণ করে নিতে পারো। ডিভাইডেড বাই এখানে 20 20 দেখবে 400 হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা পাওয়া গেল সমূল চক্রবৃদ্ধির মান এত টাকা, পুরোটা ব্যাকেট দিয়ে টাকা। এবার কী বলেছিল বলো তো, যে চক্রবৃদ্ধি সুদের মানটা হচ্ছে 615। তাহলে আমরা এখান থেকে চক্রবৃদ্ধি সুদের মানটা বের করে নেবো। অতএব চক্রবৃদ্ধি সুদ সমান কী পাওয়া যাবে, দেখো সমূল চক্রবৃদ্ধি যা এলো মানে 441 পি বাই 400, এইটা থেকে আমরা বিয়োগ করে দেবো আসলটা। কারণ কি, এটা সমূল চক্রবৃদ্ধি মানে সুদ প্লাস আসল। তাহলে সুদ প্লাস আসল থেকে আসলটা যদি মাইনাস করে দিই, আসল বলতে এখানে পি, সেটা যদি মাইনাস করে দিই তাহলে সুদটা পড়ে থাকবে। তাহলে সুদ বলতে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে দুটো থেকে যদি পিটা আমরা কমন নিয়ে নিই তাহলে কী পাওয়া যাবে, 441/400 বিয়োগ 1। তাহলে এটা কী পাওয়া যাচ্ছে বলো তো, 441 বিয়োগ 400/400 সমান পি ইন্টু 41/400। ঠিক আছে, হ্যাঁ, সমান এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। কিন্তু এখানে অঙ্ক তো দিয়েছিল যে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 615 টাকা। তাহলে এর সাথে 615 সমান করে দেবো শর্তানুসারে, দিয়ে সেখান থেকে পি এর মানটা বের করবো। শর্তানুসারে পি ইন্টু 41/400 ইকুয়াল টু 615, বা এখান থেকে পি এর মানটা কী পাওয়া যাবে, 615 গুণিত 400টা উপরে চলে গেল, নিচে 41 চলে এলো। তাহলে কী পাওয়া যাচ্ছে দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে 41টা মৌলিক সংখ্যা। তাহলে 615কে আমরা 41 দিয়ে ভাগ করে দিয়ে দেখি যে ভাগ যাচ্ছে কিনা। দেখো 41কে যদি 41 করি তাহলে 61 নিচে 41 বলতে 20 আর 5টা নামালে 205 আর 41-এর সাথে 5 গুণ করলে কত হয়, 41 5-এ হয়, 5 একে 5 5 20 মানে 205। তাহলে 41 দিয়ে কাটাকুটি করা যাবে। তাহলে 41 একে 41 হলো, তাহলে 205 এলো, 41 5-এ 205, তাহলে 15। আর পি এর মানটা তাহলে কী পাওয়া যাবে, 4 পূরণ কত 60, আর গায়েতে দুটো শূন্য আরও। ঠিক আছে, তাহলে কত পাওয়া গেল, আসলের মানটা হচ্ছে 6000। এখানে দেখো উত্তরে সেই 6000ই দেওয়া আছে, তোমরা লিখে নেবে। অতএব নির্ণয় মূলধনের পরিমাণ সমান 6000 টাকা। 13 অঙ্কটি বলেছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন নির্ণয় করি। তাহলে বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় মানে এক বছরের আয়টা 60 টাকা কম হয়। তাহলে দেখো, তুমি হয়তো কোনো ব্যাংকে কিছু টাকা জমা রেখেছো এবং এক বছর পর তুমি সুদ হিসাবে কিছু টাকা তো অতিরিক্ত পাবে সেই আসলটার জন্য, যত টাকা তুমি জমা রেখেছিলে। তেমনি এই ব্যক্তিটাও ওই 60 টাকা পেতো বার্ষিক। ঠিক আছে, তার মানে 60 টাকাটা হচ্ছে তার সুদের পরিমাণ, যেটাই হচ্ছে তার ওই মূলধন থেকে আয়ের পরিমাণ। ঠিক আছে, তাহলে ব্যক্তির বার্ষিক আয় বলতে কি, বছরে তার সুদের পরিমাণটা 60 টাকা কম হয়।
ঠিক আছে, কারণ কোনো মূলধন থেকে আয় বলতে কি, কোনো মূলধনের উপর যত টাকা সে অতিরিক্ত পাচ্ছে সেটাই সুদের পরিমাণ, আর সেটাই হচ্ছে সেই ব্যক্তিটার আয়ের পরিমাণ। ঠিক আছে, তাহলে যখন সুদের হারটা 4% থেকে কমে গিয়ে 3.34% হয়ে গেল, তখন বার্ষিক আয়টা মানে সুদের পরিমাণটাও তার 60 টাকা কমে গেল। তাহলে এখানে ব্যক্তিটার মূলধনের পরিমাণ চেয়েছে, তাহলে মূলধনটা বের করতে বলেছে, তাই আমরা ধরে নেব মূলধনের পরিমাণ পি টাকা। ঠিক আছে, তাহলে ধরি ব্যক্তিটির মূলধনের পরিমাণ সমান পি টাকা। তাহলে দুটো শর্ত পাবো। প্রথম ক্ষেত্রে আর এর মান কি ছিল 4%, আর ইকুয়াল টু 4%, এটা সুদের হার, তাই তো, সুদের হার আর এর মানটা 4%, আসল সমান পি টাকা, কারণ মূলধনটা একই রকম থাকবে, তাই তো। এখানে যেহেতু বার্ষিক সরল সুদের হার বলেছে, তার মানে বার্ষিক মানে কি 1 বছরের, তাই তো। তাহলে 1 বছর যেহেতু, তাই আমরা ধরে নেব যে সময় টি এর মান দেওয়া আছে 1 বছর। বার্ষিক হিসাব মানেই হচ্ছে কি 1 বছর সময় বলে দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সুদের পরিমাণ কি পাওয়া যাবে, অতএব সুদের পরিমাণ I1 ধরে নিচ্ছি। তাহলে I1 এর মান কি পাওয়া যাবে, আমরা জানি সুদ I ইকুয়াল টু কী হয়, PRT/100। তাহলে পি এর মানটা কি পি বসাবো, ইন্টু আর এর মান কি এখানে 4, ইন্টু টি এর মান কি 1 বছর, ডিভাইডেড বাই কত, এটা 100। তাহলে কি পাওয়া যাবে 4p/100 এত টাকা। এখানে কাটাকুটিটা করলাম না। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার ও কালি শেষ হয়ে গেছে সবার। আর এর মানটা কী দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে 3.34%। তাহলে 3.34 এত পার্সেন্ট, এটা মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে আসবো। তাহলে 3 4 কত 12, আর 3 যোগ করলে কত হয় 15/4 এত পার্সেন্ট। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার এইটা, আসলের পরিমাণ পি টাকাই আছে, তাহলে আসল সমান পি টাকা, আর সময়টাও কি, সময়টা টি এর মান কি 1 বছরই দেওয়া আছে, কারণ বার্ষিক হিসাবই করব। এখন সুদের পরিমাণ কি পাওয়া যাবে, অর্থাৎ সুদ I2 ইকুয়াল টু কী পাওয়া যাবে, PRT/100, একই সূত্র। পি এর মান কত, পি, ইন্টু আর এর মান কত, আর কত দেওয়া আছে 15/4, ইন্টু টি এর মান কত 1 বছর দেওয়া আছে, আর নিচে একটা 100 ছিল, তাহলে এই 4টার সাথে আমি গুণ করে দিচ্ছি, একই ব্যাপার। তাহলে কী পাওয়া যাবে, ওপরটা কি 15p/ এটা কত 400 এত টাকা। কিন্তু বলেছে কি, শর্ত দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে এত পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়। অর্থাৎ প্রথমে তিনি যত টাকা সুদ পাচ্ছিলেন, সুদের হারটা কমে যাওয়ায় তার সুদের পরিমাণটাও কমে যাচ্ছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণটা নিশ্চয়ই বেশি ছিল, আর দ্বিতীয় ক্ষেত্রে কম। এবং কতটা কম, প্রথম ক্ষেত্রে যে সুদটা আছে তার থেকে দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণটা 60 টাকা কম। তাহলে শর্তানুসারে কী পাওয়া যাবে, শর্তানুসারে 4p/100, অর্থাৎ প্রথম ক্ষেত্রে সুদের পরিমাণ বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান কত টাকা কমেছে, 60 টাকা কমেছে। ঠিক আছে, তাহলে 100 আর 400 লসাগু দেখবে 400 পাচ্ছ, 400কে 100 দিয়ে ভাগ করলে 4, 4কে 4 দিয়ে গুণ করলে 16, মাইনাস, এটা প্লাস নয় এটা মাইনাস, 400কে 400 দিয়ে ভাগ করলে 1, 1কে 15 দিয়ে গুণ করলে 15। ঠিক আছে, তাহলে কী পাওয়া যাবে, তাহলে বা 16p থেকে 15p বিয়োগ করলে কত পি হয়, ডিভাইডেড বাই এখানে কি 400 সমান কত 60 দেওয়া আছে, বা পি এর মানটা কী পাওয়া যাচ্ছে 60 ইন্টু 400, বা পি ইকুয়াল টু 4 কত 24, আর পাশে 3টে শূন্য, তাহলে 24,000 টাকা। অতএব নির্ণেয় মূলধনের পরিমাণ সমান 24,000 টাকা। ঠিক আছে, আর এখানে দেখো 24,000 টাকা এটাই দেওয়া আছে। তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারলে। কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাবে যে কত টাকার অঙ্কটি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আশা করি অঙ্কগুলি সমাধান বুঝতে পারলে। এবার আমি 4 থেকে 3 থেকে অঙ্কগুলি সমাধান শুরু করছি। দেখো 3 থেকে অঙ্কটি দিয়েছে ax² + bx + 35 ইকুয়াল টু 0 সমীকরণে বীজদ্বয় -5 -7 হলে a ও b এর মান নির্ণয় করো। তাহলে ax² + bx + c ইকুয়াল টু 0 সমীকরণের সাথে ax² + bx + 35 ইকুয়াল টু 0 সমীকরণটি
তুলনা করে পাই, তুলনা করে কি পাওয়া যাবে যে এ ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু বি এবং সি ইকুয়াল টু 35। ঠিক আছে, তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি কি হয়, বীজদ্বয়ের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি বা যোগফল হয়, সমষ্টি হয় মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস বি বাই এ বলতে কি মাইনাস বি বাই এ এটাই তো থাকবে। ঠিক আছে, এবং বীজদ্বয়ের গুণফল কি হয়, গুণফল সমান, তোমরা এটা ডবল নাও লিখতে পারো, আমি এটা বোঝানোর জন্য যে যদি বি এর জায়গাতে অন্য কোনো রাশি থাকতো সেটা তোমার মান বসাতে, আর এর জায়গায় কোনো মান থাকলে সেটা বসাতে। ঠিক আছে, তাহলে এটা তোমরা কেটে দিতে পারো। তাহলে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস বি বাই এ আর গুণফল হচ্ছে সি বাই এ, তাই তো। তাহলে সি বলতে, দাঁড়া একবার লিখছি, সি বাই এ, সি বলতে 35 বাই এ। ঠিক আছে, তাহলে শর্ত বা বলতে পারো প্রথম শর্ত হচ্ছে বীজদ্বয় এখানে কত দেওয়া আছে, বীজদ্বয় দেওয়া আছে -5 আর -7। তাহলে গুণফল কি পাওয়া যাবে, -5 ইন্টু -7 ইকুয়াল টু 35 বাই এ, বা এ ইকুয়াল টু কী পাওয়া যাবে 35 বাই মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাস আর 5 সাথে হতো 35, তাহলে 35টা চলে এলো। তার মানে বুঝতে পারলে এটা এর জায়গাতে চলে গেল আর এই রাশিটা 35-এর নিচে চলে এলো। ঠিক আছে, তাহলে এটা কত 1 পাওয়া যাচ্ছে, তাহলে এর মানটা হচ্ছে 1। এবং এখান থেকে বি এর মানটা বের করবো এই সমীকরণটি থেকে। বীজদ্বয়ের সমষ্টি, দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি মানে যোগফল হচ্ছে, যোগফল হলো মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ, বা এখান থেকে কী পাওয়া যাবে দেখো -5 -7 ইকুয়াল টু মাইনাস বি বাই এ এর মান কত 1 পাওয়া গেল। ঠিক আছে, ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো যেহেতু এ ইকুয়াল টু 1, বা এখানে কী পাওয়া যাবে -12 ইকুয়াল টু মাইনাস বি বাই 1, দুদিকে যদি -1 দিয়ে গুণ করে দিই তাহলে বি এর মানটা কত 12 পাওয়া যাচ্ছে। তাহলে এর মান 1 পাওয়া গেল, বি এর মান 12 পাওয়া গেল। ঠিক আছে, এবার চারের অঙ্কটি কী আছে দেখো, চারের অঙ্কটি দিয়েছে এক্স স্কোয়ার ভ্যারিজাস ওয়াই জেড, ওয়াই স্কোয়ার ভ্যারিজাস জেড এক্স এবং জেড স্কোয়ার ভ্যারিজাস এক্স ওয়াই। এই ধরনের অঙ্ক আগেও করিয়েছিলাম। দেখো এখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমি যদি k1 ওয়াই জেড লিখি, আর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি k2 জেড এক্স লিখি, আর এখানে যদি আমি জেড স্কোয়ার ইকুয়াল টু k3 এক্স ওয়াই লিখি। ঠিক আছে, যেখানে k1 k2 k3 এগুলো সবই কি অশূন্য ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে এখানে k2-র মানটা কী পাওয়া যাবে, k2 পাওয়া যাবে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স, k3-র মানটা কী পাওয়া যাবে, k3 হচ্ছে দেখো জেড স্কোয়ার বাই এক্স ওয়াই, আর এখানে k1 ইকুয়াল টু পাওয়া যাবে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড। তাহলে অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করতে বলেছিল, তাহলে k1 ইন্টু k2 ইন্টু k3 ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই জেড ইন্টু k2-র মানটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই জেড এক্স ইন্টু k3 মানটা হচ্ছে জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে কি উপরটা কী পাওয়া যাচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, আর নিচটা দেখো দুটো এক্স আছে, দুটো ওয়াই আছে, দুটো জেড আছে গুণ, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ার, তাহলে ওপর নিচে রাশি একই বলে কেটে গিয়ে 1 পাওয়া যাবে। তাহলে গুণফল কত পাওয়া গেল 1। ঠিক আছে, এবার 5-এর অঙ্কটি দিয়ে দেবে, 5-এর অঙ্কটি দিয়েছে একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, তাহলে একটা বৃত্ত তার কেন্দ্র হচ্ছে ও। এবার কি বলেছে যে এ ও সি হচ্ছে ব্যাস, তাহলে এ ও সি, এ এটা ও এটা সি হচ্ছে ব্যাস, বি বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু, আর কোণ এ সি বি হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে যদি বি বিন্দুটা নিই তাহলে এ সি বি এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। ঠিক আছে, এটি বৃত্তের এ বিন্দুতে স্পর্শক, যেখানে বি ও টি বিন্দু এসি ব্যাসের একই পাশে, তাহলে বি এবং টি বিন্দু মানে টিটাও এই দিকেই থাকবে, নিচের দিকে হবে না। ঠিক আছে, তাহলে আমি যদি এটা একটা স্পর্শক অঙ্কন করি, ধরে নাও এটা হচ্ছে স্পর্শক, টি বিন্দুটা এই দিকেই থাকবে বলছে, কোণ বি এ টি এই কোণটার মান বলেছে, কোণ বি এ টি এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ, অতএব কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই কোণটার মান কত 50 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আবার কোণ বি সি এ সমান 50 ডিগ্রি, এটা কি প্রদত্ত দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাকে বের করতে হবে এই কোণটার মানটা,
তাহলে দেখো একটি ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সুতরাং কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি প্লাস কোণ বিসিএ, ঠিক আছে। তাহলে কী পাওয়া যাবে 180 ডিগ্রি মাইনাস এটার দেখো এবিসির মানটা হচ্ছে 90 প্লাস বিসিএ হচ্ছে 50, তাহলে কত পাওয়া যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 140, তাই তো। তাহলে 40 ডিগ্রি পাওয়া যাচ্ছে বিএসির মাপ। তো দেখো আবার যেহেতু এটি হলো এ বিন্দুতে ও কেন্দ্রীয় বৃত্তের একটি স্পর্শক এবং ও এ হলো বৃত্তটির স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে অতএব ও এ লম্ব এটি হয়, তাহলে ও এটি এর টোটাল মানটা কত হবে, অতএব কোণ বা সুতরাং কোণ ও এটির মাপটা পাওয়া যাবে 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি যদি হয়, তাহলে আমার এখান থেকে এত কোণটা মান চলে এসছে 40 ডিগ্রি, তাহলে বাকি কোণটার মানটা কী হবে 90 থেকে 40 বিয়োগ, ঠিক আছে। অতএব তাহলে কোণ বিএটি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কী পাওয়া যাচ্ছে 50 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি হচ্ছে বিএটি কোণের মাপ। আশা করি অঙ্কটি বুঝতে পারলে, তো দেখে নেওয়া আরও একবার। এবার 6 দাগের অঙ্কটি দিয়েছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের যায়। তাহলে আমি যদি ছবিটা আঁকি, এটা যদি একটি বৃত্ত হয়, ধরে নিচ্ছি এটা হচ্ছে বৃত্তটির কেন্দ্রটির নাম কিছু দেওয়া নেই, আমি যদি ও দিয়ে দিই, আর এখানে বলেছে যে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি বৃত্তে এবি ও এসি দুটি সমান দৈর্ঘ্যের যায়। এখানে দেখো দুটো জ্যায়ের কোন বিন্দুটা কমন, এই বিন্দুটা। তাহলে এখানে যদি আমি এভাবে অঙ্কন করি, এটা হচ্ছে একটা জ্যা, এরই সমানে আর একটা জ্যা হচ্ছে এটা। তাহলে এই বিন্দুটা হচ্ছে কমন, এটা যদি বি নাম দিই, এটা যদি সি নাম দিই, তাহলে এবি আর এসি এই দুটো জ্যা হচ্ছে পরস্পরের দৈর্ঘ্য সমান। বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত, তাহলে এ বি সি এটা হচ্ছে একটা ত্রিভুজ, এবিসি হচ্ছে একটি ত্রিভুজ যার বাইরে বৃত্তের কেন্দ্র অবস্থিত ও, ঠিক আছে। এবি সমান এসি সমান 6 সেমি বলেছে, তাহলে এবির দৈর্ঘ্য এসির দৈর্ঘ্য এগুলো দুটোই সমান এবং 6 সেমি করে দেওয়া আছে। আর বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে, তাহলে বিসি এর পরিমাপ কত হবে। আবার দেখো এখানে বৃত্তটির ব্যাসার্ধ কত দিয়েছিল 5 সেমি, তাহলে এখান থেকে এতটার দৈর্ঘ্য কত 5 সেমি হবে। আবার ও এর দৈর্ঘ্য কত হবে 5 সেমি হবে, বুঝতে পারছো। তাহলে প্রদত্ত ও বি সমান ও এ সমান হচ্ছে 5 সেমি, ব্র্যাকেটে তোমরা লিখে দিতে পারো বৃত্তটির ব্যাসার্ধ, ঠিক আছে। আবার দেখো জ্যা এবি সমান এসি সমান 6 সেমি, ঠিক আছে 6 সেমি। তাহলে দেখো এখানে বিসিটা হচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা, তাই তো। তাহলে বিসি হলো ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা। তাহলে আমি যদি ও বিন্দু থেকে বিসি এর ওপর একটি লম্ব অঙ্কন করি এবং সেটার নাম যদি এখানে ডি বিন্দু যদি নাম দিই, তাহলে ওডিটা হচ্ছে লম্ব, ওডি লম্ব হলে ও এটাও লম্ব হবে, ঠিক আছে। এবং সেই লম্বটি এ বিন্দু দিয়েই যাবে, কেন যাবে, কারণ যেহেতু এবি এবং এসি এর দৈর্ঘ্য সমান, ঠিক আছে। যেহেতু দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান, সেহেতু এই লম্বটি এ বিন্দু দিয়েই যাবে। তাহলে কি লিখবো, যে ও এ লম্ব বিসি অঙ্কন করলাম যা এ বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তোমরা এখানে লিখে দিতে পারো যে কেন এ বিন্দু দিয়ে যাচ্ছে, কারণ যেহেতু এ বি সমান হচ্ছে এসি। তাহলে এটা যদি লম্ব হয় এর ওপর, আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন কোনো জ্যা এর উপর লম্ব অঙ্কন করা হলে লম্বটি জ্যাটিকে সমকোণে, মানে লম্ব হবে, ঠিক আছে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। যেহেতু ও এ লম্ব বিসি, সুতরাং কি পাওয়া যাবে বিডি সমান সিডি, এর দৈর্ঘ্য দুটো সমান হবে, সমকোণে যেহেতু সমদ্বিখণ্ডিত করছে। এবং এই পাশেতে লিখে দিচ্ছি, এবং কোণ ও ডি বি সমান কোণ বি ডি এ সমান 90 ডিগ্রি,
ঠিক আছে, তার মানে এই কোণটার মানটা আর এই কোণটার মানটা দুটোই কি 90 ডিগ্রি করে হবে। তাহলে দেখো যদি এই কোণ দুটোর মান 90 করে হয় তাহলে এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটিও একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি যদি ওডির মাপটা এক্স সেমি ধরে নিই আর বাকি যেটা পড়ে থাকলো এডির মাপটা, তাহলে সেটা কি হবে 5 থেকে এক্স মাইনাস হবে। কেন বলো তো? কারণ সমগ্র ও এর মাপটা কত 5 সেমি, যেহেতু এটি বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে আমি ওডির মাপটা যদি এক্স ধরে নিই আর এডির মাপটা তাহলে কি 5 মাইনাস এক্স পাওয়া যাবে। ঠিক আছে, কেন ধরলাম? কারণ দেখো এই সমকোণী ত্রিভুজ থেকে, যেহেতু এই দুটি সমকোণী ত্রিভুজ মানে বিওডি এবং বিএডি, এই সমকোণী ত্রিভুজের একটি বাহু হচ্ছে সাধারণ, কোন বাহুটা? বিডি বাহুটা। ঠিক আছে, তাহলে দুটো থেকে যদি বিডি বাহুটার মাপটা বের করে নিতে পারি, পরে আবার বিডি বাহুটার দুটোর ক্ষেত্রে মাপ বের করে নিয়ে যদি সমান করে দিই, সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাব। এক্স এর মানটা যদি পেয়ে যাই, যে কোনো একটি সমীকরণে আমরা যদি মানটা বসিয়ে দিই, তাহলে তখন বিডির মাপটা পেয়ে যাব। বিডির মাপটা পেয়ে গেলে বিডির ডবল করলেই আমরা বিসি জায়গার দৈর্ঘ্য পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সেটাই করবো। দেখো এখানে লিখবে যে ধরি ওডি সমান হচ্ছে এক্স সেমি, ওডি সমান এক্স সেমি, সুতরাং এডি সমান 5 মাইনাস এক্স এত সেমি। ঠিক আছে, এখন সমকোণী ত্রিভুজ বিওডি থেকে পাই, তাহলে বিওডি থেকে কি পাওয়া যাবে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। দেখো একবারে আমি বিডির মাপটাই যদি বলি, তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বিডিটা যদি আমি লম্ব ধরি, তাহলে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে বিডির মাপটা কি পাওয়া যাবে অতিভুজের স্কোয়ার থেকে, বিডি স্কোয়ারের মাপটা পাওয়া যাবে অতিভুজের স্কোয়ার থেকে, যদি আমি এখানে লম্ব স্কোয়ারটা মাইনাস করে দিই, যদি বিডিটা আমি ভূমি ধরি এই ত্রিভুজের। ঠিক আছে, তাহলে বিডি স্কোয়ার সমান পাওয়া যাবে অতিভুজের স্কোয়ার মানে ওবি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। ঠিক আছে, কেন? কারণ আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কী পাওয়া যাবে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, সেটাই করে দিলাম। তাহলে বিডি সমান কী পাওয়া যাবে, অতএব বিডি সমান রুট ওভার, মানে দুদিকে রুট চাপানো হলে তাহলে বিডিটা রুটের ভেতর থেকে বেরিয়ে আসতে পারবে, কারণ বিডি স্কোয়ার ছিল। আর এখানে দেখো ওবি স্কোয়ার বলতে কি, ওবি বলতে এখানে দেখো ওবি বলতে 5 সেমি, তাহলে 5 স্কোয়ার মাইনাস ওডি বলতে এখানে এক্স ধরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার। তাহলে বিডির মাপটা এটা পাওয়া গেল, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আবার সমকোণী ত্রিভুজ বিএডি থেকে পাই বিডি, একবারে লিখে দিচ্ছি বিডি সমান রুট ওভার। দেখো বিডিটা আমি এখানে, বিডিটা যদি আমি ভূমি ধরি, তাহলে এই ত্রিভুজটার লম্ব হচ্ছে এডি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে বিডি সমান কী পাওয়া যাবে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের স্কোয়ার মানে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান কী পাওয়া যাবে রুট ওভার এবি বলতে এখানে 6, তাই তো 6 স্কোয়ার মাইনাস এডি বলতে এখানে 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি 2 নম্বর দিই, তাহলে এখানে লিখবো 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে বা সমান করে পাই রুট ওভার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে দুটোই তো বিডির মাপ, তাহলে এই মানটা ডান দিকের মানগুলো আমি সমান করে দিতে পারি। ঠিক আছে, সমান রুট ওভার 6 স্কোয়ার মাইনাস 5 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এক্সের মানটা বের করে নেবো, দুদিকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার রুটটা চলে যাবে। তাহলে 5 স্কোয়ার মানে 25 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস, এটা যদি আমি মানে এ মাইনাস বি তার স্কোয়ার সূত্র ফেলি, ব্র্যাকেট দেবো, তাহলে এ স্কোয়ার বলতে 25 মাইনাস 2ab বলতে 2 ইন্টু 5 ইন্টু এক্স, তাহলে 5 দিয়ে কত 10 10x। ঠিক আছে, প্লাস বি স্কোয়ার বলতে বি হিসেবে এক্সকে ধরেছিলাম, তাহলে এক্স স্কোয়ার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে কী পাওয়া যাচ্ছে 25 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 25 প্লাস 10x, মাইনাসটা ভেতরে গুণ করছি। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দুদিক থেকে দেখো 10x সমান কী পাওয়া যাবে 10x সমান, মানে ডান দিকে 10xটা রাখছি, বাকি রাশিগুলো সব বাঁ দিকে নিয়ে চলে আসছি, তার মানে কি আবার ডান দিকের 10xটা বাঁ দিকে লিখছি, বুঝতে পারছো? তাহলে 10xটা লিখলাম, বাকি বাঁ দিকে কী পড়ছিল প্রথমে 25 মাইনাস এক্স স্কোয়ার, আর এই দিক থেকে যাচ্ছে এগুলো। দেখো 36 থেকে 25 বিয়োগ করলে কত 11 পাওয়া যায়, তো তাহলে প্লাস 11টা বাঁ দিকে গেলে মাইনাস 11 হয়ে যাবে, আর মাইনাস এক্স স্কোয়ার বাঁ দিকে গেলে প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটা কেটে যাচ্ছে। বা 10x ইকুয়াল টু এখানে কি এটা 14 পাওয়া যাচ্ছে, বা এক্সের মানটা কি 14/10 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এবার এক্সের মানটা এখানে 14/10 পাওয়া গেল, 1 নম্বর সমীকরণে যদি এক্সের মানটা বসিয়ে দিই বিডির মানটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে লিখবো কি 1 নং এ
এক্স ইকুয়াল টু 14/10 বসিয়ে পাই, তাহলে বসিয়ে কী পাওয়া যাবে, বিডি ইকুয়াল টু √5 স্কোয়ার মানে কি 25 মাইনাস এক্স স্কোয়ার বলতে কি এক্সের মান কত এটা তো, তাহলে 14/10 তার হোল স্কোয়ার। কেন এটা দশমিকে আনিনি বুঝতে পারছো? তাহলে এখানে 25 মাইনাস 14 কত হয়, এখানে গুণ করে দাও, 4 × 14 কত, 56, 6, 5, 14 × 14 = 5, 19, 196, ঠিক আছে। তাহলে 196 বাই এখানে কি 10 10 100, তাহলে কী পাওয়া যাবে 2500 বিয়োগ 196/100, ঠিক আছে। তাহলে কী পাওয়া যাচ্ছে, √, ওপরটা বিয়োগ করলে কত পাওয়া যাবে, 4, 9 × 10, 10 মিলে গেলো 0, হাতে 4 × 10, 4, 1 10, 1 1 2, 3, 3 আর 2 মানে 2304/100, ঠিক আছে। এবার 2304-এর বর্গমূলটা দেখতে হবে কত হচ্ছে, তাহলে এই কথাই লিখছি, দেখো বিডি সমান কী পাওয়া গেল, √2304/100, ঠিক আছে। তাহলে 100 তো 10 হয়ে বেরিয়ে আসবে, কিন্তু 2304-এর বর্গমূলটা করে নিচ্ছি ভাগ প্রক্রিয়া, আশা করি ভাগ প্রক্রিয়া বর্গমূল তোমরা করতে পারো, তবু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো ডান দিক থেকে প্রথমে জোড়া সংখ্যা বাঁচতে হয়, এবার স্কোয়ারের নামটা পড়তে হয়, যেমন 1 1 1, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 5 5 25 বেশি চলে আসছে, তাহলে 23 আনতে হবে, বা 23 থেকে কম আনতে হবে, তাহলে 5 5 25 বেশি চলে আসছে, 4 4 16 লিখবো, 4 4 16 বিয়োগফল কত 7। এবার একটা এইভাবে লাইন টেনে এর ডবল বসাতে হবে, মানে এখানে যা মান আসবে তাকে 2 দিয়ে গুণ করতে হবে, 4 2 কত 8, 8 বসিয়ে দিলাম, ডান দিকে একটু জায়গা রাখলাম, কেন রাখলাম দেখো এখানে জোড়া সংখ্যা নেমে যায়, তাহলে 0 4 নেমে গেল। এখানে এমন একটি সংখ্যা বসাবো সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করে, বুঝতে পারছো, এখানে যদি আমি 2 বসাই তাহলে 82 পাওয়া যাবে, 82-কে 2 দিয়ে গুণ করব, যদি 3 বসাই তাহলে 83 পাওয়া যাবে, 83-কে 3 দিয়েই গুণ করব, ঠিক আছে। তাহলে এমন একটি সংখ্যা বসাবো যে সমগ্র সংখ্যাটা পাওয়া যাবে, সেই সংখ্যাটিকে ওই যে সংখ্যাটা বসিয়েছিলাম সেটা দিয়ে গুণ করে যেন 704 আসে। তাহলে এককের ঘরে কত আছে দেখো 4 আছে, তাহলে 2 2 4 হয়, আবার 28 64 এককের ঘরে 4 আছে, তাহলে 2 যদি বসাই 82 যদি 2 দিয়ে করি, 2 2 4, 8 2 16, 164 আসছে, কিন্তু যদি 8 বসাই দেখো 88 পাওয়া যাবে, তো এখানটা করে নিচ্ছি, 88-কে আবার 8 দিয়ে করলাম, 28 64, 4 হাতে দেখছি 6, 28 64 আর 6 হচ্ছে 70, তাহলে একটু মিলে যাচ্ছে, বুঝতে পারলে। তাহলে এখানে 8 বসালাম, এখানে 4-এর পাশে 8 বসাবো, তাহলে 704 মিলে গেল, তাহলে বর্গমূল এলো 48, ঠিক আছে। তাহলে 2304-এর বর্গমূল হচ্ছে 48 সমান কি 4.8, এটা হচ্ছে বিডির মাপ, এত সেমি। তাহলে এখানে দেখো বিডির মাপটা যদি এখানে 4.8 পাওয়া যায়, তাহলে বিসির মাপটা কী হবে, বিসির মাপটা বিডি এর ডবল, তাই তো, যেহেতু এই লম্বটি বিসিকে সমকোণে সমদ্বিখণ্ডিত করেছিল, সমদ্বিখণ্ডিত মানে কি দুটো সমান খণ্ডে ভাগ করেছিল, তাহলে বিডি সমান কি সিডি, আবার বিসি সমান কি বিডি প্লাস সিডি, ঠিক আছে। তাহলে সিডির মাপটাও কি এখানে 4.8 পাওয়া যাবে, যেহেতু বিডির মাপটা 4.8 পাওয়া গেল, তাহলে বিসির মাপটা পাওয়া যাবে কি 4.8 × 2 কিংবা 4.8 + 4.8, ঠিক আছে। তাহলে বিসি সমান কি পাওয়া যাবে, অতএব বিসি সমান 2 × বিডি, ঠিক আছে। তাহলে 2 × 4.8 = 48 2 96, তাহলে এটা 9.6 সেমি, ঠিক আছে। অঙ্ক অনুযায়ী উত্তর ঠিকই আছে, অনেক সময় দেখবে উত্তর ভুল দেওয়া থাকে, ঠিক আছে। এইটা দেখবে তোমাদের বইয়ের অঙ্ক 3.2 মনে হয়, কোষে দেখি 3.2 এর দেখবে শেষের দিকে অঙ্কটা আছে, ঠিক আছে। এবার 7 দাগের অঙ্কটি কী আছে পড়ো। 7 দাগের অঙ্কটি দিয়েছে, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে, তাহলে এডি ডিবি = 5:4 হলে এই AC এর মান কত হবে। তাহলে ত্রিভুজ এবিসি ABC, এই ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করে, তাহলে বিসি বাহুর সমান্তরাল একটি যদি সরলরেখা অঙ্কন করি, এবি বাহুকে ডি বিন্দুতে আর এসি বাহুকে ই বিন্দুতে ছেদ করে, এটা ই হবে আর এটা ডি হবে, ঠিক আছে। এখানে কী কী দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে AD/DB সমান 5/4, ইস্টু দিয়ে লেখা ছিল, একবারে ডিভাইডেড বাই দিয়ে লিখলাম। তাহলে এখানে বলেছে AD আর ডিবি এর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5:4, মানে 5/4। একই রকমভাবে আমরা পেয়ে যাব কি সদৃশ্যতার সূত্র অনুযায়ী বা থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, তাহলে আমরা লিখতে পারি কি থ্যালেসের উপপাদ্য অনুযায়ী, থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা কি শিখেছিলাম, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রে থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো, যে AD/DB সমান AE/EC, ঠিক আছে। তাহলে AD/DB
ডিবি সমান, ডিবি লেখা ছিল তো ডিবি লিখছি, সমান কি পাওয়া যাবে এই বাই ইসি, ঠিক আছে। তাহলে এই বাই ইসির মাপটাও কি 5/4 পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু এখানে চেয়েছে কি এই বাই এসির মাপটা কি হবে, এই বাই এসি এর মাপ কি হবে। তাহলে দেখো এই বাই ইসির মাপটা কি 5/4, এটা লিখে নিলাম। আমরা যদি এটা উল্টে দিই, দেখো ইসি বাই এই এর মাপটা কি পাওয়া যাবে 4/5, দুদিকে ব্যস্ত প্রক্রিয়া উল্টে দিলাম। বা ওইদিকে যদি আমরা এক যোগ করি তাহলে 1 প্লাস ইসি বাই এই ইকুয়াল টু কি 1 প্লাস 4/5, ঠিক আছে। বা এখানে তাহলে কি পাওয়া যাচ্ছে, 1 কেন যোগ করলাম, কারণ দেখো এটা ভগ্নাংশে যোগ করলে কি পাওয়া যাবে, এই প্লাস ইসি ডিভাইডেড বাই এই ইকুয়াল টু 5 প্লাস 4/5, ঠিক আছে। বা এই প্লাস ইসি, এই প্লাস ইসি সমান কি এসি, তাহলে এসি বাই এই ইকুয়াল টু 9/5। বা এটা যদি ব্যস্ত প্রক্রিয়া আবার উল্টে দিই তাহলে এই বাই এসি ইকুয়াল টু 5/9 হয়ে যাবে, উল্টে যাবে এটাও, ঠিক আছে। তাহলে অতএব এই টু এসি ইকুয়াল টু 5:9, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 7 দাগের অঙ্কটি হয়ে গেল। 8 দাগের অঙ্কটি কি আছে পড়ো। 8 দাগের অঙ্কটি দিয়েছে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোঙ ও একটি গোলকের ঘনফল সমান, ঘনফল মানে হচ্ছে আয়তন, তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কি হবে। তাহলে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি চোঙ ও গোলকের ঘনফল সমান, তাহলে ধরি চোঙ ও গোলকটির ব্যাসার্ধ এক্স, এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স একক, এবং চোঙটির উচ্চতা সমান এইচ একক, এটা ধরে নিলাম। তাহলে অতএব চোঙটির ঘনফল কি পাওয়া যাবে, ঘনফল মানে আয়তন, চোঙের আয়তন কি হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ, তাই তো। তাহলে পাই আর বলতে এখানে কি এক্স ধরেছি, বা এখানে তোমাদের আর দিয়ে ফেললে সুবিধা হবে, তাই নয়। তাহলে এখানে যদি আরই ধরে নিই এটা, ঠিক আছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ এত ঘন একক, এটা হচ্ছে চোঙটির ঘনফল। আবার গোলকটির, এখানে একটি গোলকের বলেছে, অর্ধগোলক বলেনি কিন্তু, ঠিক আছে। তাহলে গোলকটির ঘনফল কি পাওয়া যাবে, গোলকের আয়তনের সূত্র হয় 4/3 পাই আর কিউব এত ঘন একক, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে যে চোঙ এবং গোলকের ঘনফল সমান, তাহলে শর্তানুসারে চোঙের ঘনফল মানে পাই আর স্কোয়ার এইচ আর গোলকটির ঘনফল মানে 4/3 পাই আর কিউব, এই দুটো সমান। তাহলে দেখো আর কিউব বাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কী পাওয়া যাবে, আর কিউবের নিচে আর স্কোয়ার এইচটা নিয়ে আসলাম, তাহলে এই পুরো রাশিটা পাইয়ের নিচে চলে যাবে, তাহলে পাই বাই 4 পাই ডিভাইডেড বাই 3টা ওপরে লিখে দিচ্ছি, ঠিক আছে। তাহলে পাই পাই যদি কেটে যায় তাহলে 3/4 পাওয়া যাচ্ছে, আর বাঁ দিকটা কী পাওয়া যাচ্ছে, ওপরে 3টে আর এর গুণ আছে আর নিচেতে 2টো আর এর গুণ, তাহলে 2টো আর ওপর নিচে কেটে গেলে ওপরে একটা আর পড়ে থাকছে আর নিচে একটা এইচ পড়ে থাকছে, তাহলে 3/4। অতএব আর ইস টু এইচ এর মানটা কী পাওয়া যাচ্ছে 3:4। কিন্তু এখানে বলেছিল যে চোঙের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কী হবে, তাহলে এখান থেকে যদি আমি করে দিই বা উভয় দিকে আমি যদি 2 গুণ করে দিই, কারণ ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কী হবে 2r, তাহলে 2 যদি গুণ করে দিই তাহলে 2r বাই এইচ ইকুয়াল টু 3 × 2/4, তাহলে এটা 2 মানে কেটে যাচ্ছে, তাহলে বা 2r বাই এইচ ইকুয়াল টু কী পাওয়া যাবে 3/2, ঠিক আছে। তাহলে 2r ইজ টু এইচ ইকুয়াল টু 3:2, তাই তো। তাহলে ব্যাস এবং উচ্চতার অনুপাত কি 3:2 পাওয়া গেল, ঠিক আছে। তাহলে তোমরা লিখে দেবে অতএব চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত সমান 3:2, ঠিক আছে। অঙ্ক অনুযায়ী উত্তর এটাই হবে, অনেক সময় উত্তর ভুল দেওয়া থাকে, তো তোমরা অঙ্কটা বুঝতে পারলে তাহলে বুঝতে পারবে যে উত্তরটি এটি আসবে, ঠিক আছে। এবার 9 দাগের অঙ্কটি কী আছে দেখো। 9 দাগের অঙ্কটি বলেছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে ধরি গোলকটির ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি আর একক, ঠিক আছে। তাহলে অতএব গোলকটির, এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল, তাই তো। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী পাওয়া যাবে, বক্রতলের ক্ষেত্রফল দেখো, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয় 4 পাই আর স্কোয়ার, তাহলে 4 পাই আর স্কোয়ার এত বর্গ একক, যেহেতু এটি ক্ষেত্রফল, তাই তো বর্গ একক। এবার কি বলেছে যে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করানো হয়, এখন গোলকটির ব্যাসার্ধ সমান আর প্লাস, এটা আমি ভেঙেই করে দেখাচ্ছি দেখো, আর প্লাস মানে আর তো ছিলই, তার থেকেও আরও 50% বৃদ্ধি করছে, কার 50%, আর এর 50%, তাহলে আর এর বলতে কি গুণ তো, আর 50% বলতে কি 50/100, পার্সেন্ট তুলতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, ঠিক আছে। তাই এটা পাওয়া যাচ্ছে, তাহলে আর প্লাস এটা কি
হাফ, তাই তো, r/2, তাহলে 2r প্লাস r/2 ইকুয়াল টু 3r/2 এত একক। এখন তাহলে ব্যাসার্ধ যদি এত একক হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল কী পাওয়া যাবে? এখন গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান, দেখো সূত্র কি হয়, 4πr², তাহলে 4π ইন্টু আর বলতে কি এটা তো, তাহলে 3r/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তার মানে 4π ইন্টু 3² বলতে কি 9, 9r²/4, 4 কেটে গেলে কী পাওয়া যাবে, 9πr², তাই তো, এত বর্গ একক, ঠিক আছে। তারপরে কি বলেছে যে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান, শতকরা লিখবো না, কারণ এখানে যদি শতকরা কথাটা লিখি ওইখানে কিন্তু পার্সেন্ট দিতে পারবো না, কারণ শতকরা পার্সেন্ট দুটো মানে তোমরা একসাথে লিখতে পারবে না, বুঝতে পারছো কথাটা। এখানে যদি আমি শতকরা বৃদ্ধি আমি লিখি তাহলে এখানে পার্সেন্ট দিয়ে লিখতে পারবো না, তাহলে অত ভাগ লিখতে হবে বা অত অংশ লিখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান, তাহলে বৃদ্ধি কত পায়, আগের বক্রতলের ক্ষেত্রফল ছিল 4πr², এখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 9πr², তাহলে কতটা বাড়লো, 9πr² মাইনাস 4πr², এইটা বেড়েছে, কার তুলনায় বেড়েছে, মানে আগেতে কত ছিল 4πr² ডিভাইডেড বাই আগের ক্ষেত্রফল, আগের বক্রতলের ক্ষেত্রফল ইন্টু 100, এটা পুরোটা ব্র্যাকেট দিয়ে তোমরা পার্সেন্ট করে দাও, আর এইটা ব্র্যাকেটের মধ্যে রাখলে ভালো হতো, এটা তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবে তোমরা, ঠিক আছে। তাহলে ওপরটা কী পাওয়া যাচ্ছে, 5πr² ডিভাইডেড বাই 4πr², তাহলে πr² কেটে যাচ্ছে ইন্টু 100, 4×25 কত 100, 5×25 কত 125, তাই পুরোটা যদি পার্সেন্ট হয় তাহলে 125-এর পার্সেন্ট হবে, ঠিক আছে। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল পাওয়া গেল 125%। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 10-এর অঙ্কটি কী আছে পড়ো। 10-এর অঙ্কটি দিয়েছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত হবে, ঠিক আছে। তাহলে বৃত্তটির কী কী দেওয়া আছে আগে লিখে দাও। প্রদত্ত বৃত্তটির ব্যাসার্ধ সমান হচ্ছে 14 সেমি, ঠিক আছে, 14 সেমি, ওই বৃত্তে 66 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত, বা বৃত্তচাপ সমান হচ্ছে 66 সেমি, দুটোই একই এককে আছে, যদি না থাকতো একই এককে আনতাম আগে, ঠিক আছে। বৃত্তচাপ দ্বারা দ্বিতীয় কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কী হবে, কেন্দ্রীয় কোণটি যেটা মান পাই সেটাই বৃত্তীয় মানই আসে, ঠিক আছে। অতএব ওই বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির মান হবে সমান, দেখো আমরা কি জানি, আমি একটা সূত্র মনে রাখতে বলেছিলাম যে কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, এটা তোমরা মনে রাখবে, কোণ সমান কি চাপ বাই ব্যাসার্ধ, তাহলে এখানে কোণের মানটা বের করছি, তাহলে চাপ বাই ব্যাসার্ধ, ঠিক আছে, এই সূত্রটা তোমরা মনে রাখবে, কোণ সমান হচ্ছে চাপ বাই ব্যাসার্ধ, এটা শর্টে একদম, ঠিক আছে। তাহলে কি কোণটার মান তখন কী পাবে, তখন তোমরা এটা বৃত্তীয় মানে পাবে, মানে কোণ মাপার ক্ষেত্রে ত্রিকোণমিতি অঙ্কগুলি করার সময় তোমরা জানো যে কোণ মাপার ক্ষেত্রে দুটো আমরা নিয়ম পেয়েছিলাম, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, তাহলে এইখানে যে কোণটির মান পাবে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে পাবে, ঠিক আছে। তাহলে মান কত পাওয়া যাবে, এখানে দেখো একটু যদি কাটাকুটি করি, এটা 2 দিয়ে করলে 7 2 14, 2 33, ঠিক আছে 66, কিংবা এক কাজ করো, এখানে তোমরা এটা কাটাকুটি করতে যাবে না, তাহলে আমরা কি জানি পাই সমান কি হয়, পাই সমান হয় 22/7, তাহলে তোমরা এখানে এটা কাটাকুটি করতে যাবে না, আমি আরও একবার করে দেখাচ্ছি, দেখো কী ছিল 66/14, তার মানে কোনটা হবে চাপ বাই ব্যাসার্ধ, তাই 66টাকে যদি ভাঙি তাহলে এখানে কী পাওয়া যাবে, দেখো 66কে ভাঙলে 2 গুণিত 3 গুণিত কত 11, তাই তো, বাই এখানে 14টাকে ভাঙলে কী পাওয়া যাবে 7 গুণিত 2, বুঝতে পারছো, এখানে কাটাকুটি করবো না, তাহলে এখানে কী পাওয়া যাচ্ছে দেখো 2 আর 11 যদি আমি পাশাপাশি লিখি আর নিচে যদি 7টা লিখি আর ইন্টু এই পাশটা, তাহলে কী হবে দেখো 2 আর 11 নিয়ে নিলাম, নিচে 7 নিয়ে নিলাম, তাহলে ওপরে 3 পড়ে থাকলো আর নিচেতে 2 পড়ে থাকলো, তাহলে 3/2, ঠিক আছে। তাহলে 11 দিয়ে কত 22, 22/7 ইন্টু 3/2, তাহলে 22/7 সমানই কি পাই তো, তাহলে 3π/2 এত রেডিয়ান, এটা হচ্ছে কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, বুঝতে পারলে। তাহলে এখানে পাই আকারে আনার জন্য আমরা কি করলাম, এই 66টাকে ভেঙে এখানে একটা 2 আর 11 পাওয়া গেল, আর নিচেতে 14টাকে ভেঙে 7 পাওয়া গেল, তাহলে 2 আর 11 হচ্ছে 22, 22/7 বলতে আমরা পাই জানি, পাইয়ের মানটা এটা হয়, তাহলে 3π/2 এত রেডিয়ান হচ্ছে কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান, ঠিক আছে। তোমরা যদি এখানে কাটাকুটি করে এই যে 33/7 রাখতে এত রেডিয়ান, সেটাও লেখা যেত, এটা বৃত্তীয় মানই আসছে, কিন্তু পাই দিয়ে লিখতে চাইলে তখন এইভাবে ভেঙে তোমরা করবে, ঠিক আছে। এবার 11 অঙ্কটি কী আছে বলো, আশা করি আগের অঙ্কটি বুঝতে পারলে, কোনো অসুবিধা থাকলে কমেন্টে লিখে জানাবে। 11 অঙ্কটি দিয়েছে tan θ tan 2θ, tan θ ইন্টু tan
টু থিটা ইকুয়াল টু 1 হলে কস টু থিটা এর মান কী হবে? তাহলে তোমরা এখানে যে কোনো একটি রাশিকে ডান দিকে নিয়ে যাবে। তাহলে আমি যদি ট্যান থিটা ইকুয়াল টু 1/tan টু থিটা লিখি, তাহলে কী পাওয়া যাচ্ছে? ট্যান থিটা ইকুয়াল টু 1/tan টু থিটা বলতে কি ট্যান কার অনন্যক? কটের। তাহলে কট টু থিটা পাওয়া যাবে, বা ট্যান থিটা ইকুয়াল টু, আবার দেখো কটের পূরক কোণ ট্যান হয়, এখানে টু থিটাকে যদি থিটা হিসাবেই ধরি, তাহলে কট থিটা ইকুয়াল টু আমরা কী জেনেছিলাম? কট থিটা ইকুয়াল টু ট্যান 90 মাইনাস থিটা। তাহলে ট্যান 90 মাইনাস থিটা বলতে এখানে থিটার জায়গায় টু থিটা আছে। তাহলে দুদিকে যদি ট্যানটা আমরা বাদ দিই, তাহলে থিটা ইকুয়াল টু কী লেখা যাবে? এইটা, ঠিক আছে? তাহলে অতএব থিটা ইকুয়াল টু 90 মাইনাস টু থিটা, বা টু থিটাটা যদি বাঁ দিকে নিয়ে আসি, তাহলে থিটা প্লাস টু থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থ্রি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটা ইকুয়াল টু 90/3, কত? 30 ডিগ্রি পাওয়া যাবে। অতএব থিটার মানটা পাওয়া গেল কি 30 ডিগ্রি। আর এখানে কি বলেছিল? কস টু থিটার মান কী হবে? এখন কস টু থিটা ইকুয়াল টু কস 2 ইন্টু 30 সমান কি? কস 60 ডিগ্রি, তাই তো? কস 60 মান কি হয়? সাইন 60 মান √3/2 হয়। তাহলে কস 60 মান কি পাওয়া যাবে? হাফ পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে এখানে হাফ হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 12 অঙ্কটি কী আছে বলো? 12 অঙ্কটি দিয়েছে এক্সআই এর মানগুলো দেওয়া আছে আর এফআই এর রাশিগুলোর মান দেওয়া আছে। তাহলে উপরে তথ্যের যৌগিক গড় 8 হলে পি এর মান কী হবে? তাহলে যৌগিক গড় এক্স বারের মান কী হয়? এক্স বার ইকুয়াল টু হয় সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই। তাহলে আমরা সেটাই বের করে নেব। তাহলে সামেশন অফ এফআই এক্সআই এর মান কী পাওয়া যাবে? এফআই এক্সআই ইকুয়াল টু কী পাওয়া যাবে? দেখো সামেশন অফ এফআই এক্সআই মানে কি? এফআই এর মানগুলোর সাথে এক্সআই এর মানগুলো গুণ করে আবার যোগ করব, ঠিক আছে? তাহলে প্রথম মানটা কী পাওয়া যাচ্ছে? এক্সআই এর প্রথম মান দেওয়া আছে 3 আর এফআই এর মান দেওয়া আছে 6। তাহলে 3 ইন্টু 6 এটা হচ্ছে প্রথম এফআই এক্সআই, তার সাথে দ্বিতীয় এফআই এক্সআই যোগ করবো, তাই তো? তাহলে 5 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 প্লাস 9 ইন্টু 5, এভাবে লিখে লিখে তোমরা যাবে। 5 নয় পি, ঠিক আছে? আর এখানে প্লাস 11 ইন্টু 8 মানে একবার লিখি করছি, আবার প্লাস 13 ইন্টু 4, তাহলে কত পাওয়া যাচ্ছে? 3 6 18, 18 যোগ 5 8 40, যোগ এখানে কি এটা 40 পাওয়া যাচ্ছে, যোগ এটা 9p প্লাস এটা কি 88 প্লাস 4 কত 52। তাহলে কত পাওয়া যাচ্ছে? দেখো যোগ করলে 9pটা বাদ দিয়ে 9pটা যদি প্রথমে লিখে দিই 9p প্লাস, তাহলে 8 আর 2 10, 10 আর 8 18, 8 1 5 রেখে 6, 6 আর 2 16 14, 14 14 18, 18 আর 4 22, 22 23 23, ঠিক আছে? তাহলে 238 প্লাস 9p হচ্ছে এফআই এক্সআই এর মান। তাহলে অতএব যৌগিক গড় এক্স বার ইকুয়াল টু সামেশন অফ এফআই এক্সআই ডিভাইডেড বাই সামেশন অফ, এটা এফআই এর মানটা বের করবে। তাহলে সামেশন অফ এফআই ইকুয়াল টু কী পাওয়া যাবে? এখানটা একটু হিসাব করে নাও। 6 প্লাস 8 প্লাস 5 প্লাস পি প্লাস 8 প্লাস 4, ঠিক আছে? তাহলে 8 2 16 14 14 19 19 আর 8 এখানে 27 27 আর 4 হচ্ছে 31, তাই তো? তাহলে 31 প্লাস পি, ঠিক আছে? তাহলে সামেশন অফ এফআই এক্স এর মান পাওয়া গেল 9p প্লাস এইটা ডিভাইডেড বাই 31p প্লাস 31 প্লাস পি, ঠিক আছে? এটা পাওয়া গেল যৌগিক গড়ের মান, কিন্তু যৌগিক গড় এখানে 8 দেওয়া আছে, সেখান থেকে পি এর মানটা বের করতে বলেছে। তাহলে শর্তানুসারে 9p প্লাস 238 বাই 31 প্লাস পি, তাহলে এখানে কী পাওয়া যাচ্ছে? 8, বা কোনাকুনি গুণ করলে 9p প্লাস 238, এটা কোনাকুনি গুণ করছি, বুঝতে পারছো? 8 নিচে কিছু মানে 1 আছে, এর সাথে 1 গুণ হয়ে গেল, 8 এর সাথে তাহলে এটা গুণ হবে, 8 একে 8 3 আসে কত 24 প্লাস 8p, তাহলে 9p মাইনাস 8p ইকুয়াল টু কী পাওয়া যাবে? 248 বিয়োগ 238 বা 1p ইকুয়াল টু p সমান তাহলে কী পাওয়া যাচ্ছে? 0 1 10, তাই তো? তাহলে অতএব p ইকুয়াল টু 10। তাহলে এখানে p এর মানটা কত? 10 বের হলো। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। তো কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে লিখে জানাবে। এরপর 5 দাগের অঙ্কগুলি দেখো। 5 দাগের এই দুটো অঙ্ক আমি রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলি সমাধান করানোর সময় করিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে সরল সুদ থেকে অঙ্ক একটি ছিল প্রথম অঙ্কটি, আর চক্রবৃদ্ধি সুদ থেকে দ্বিতীয় অঙ্কটি ছিল। তো এই দুটো অঙ্ক আমি সমাধান সেখানে করিয়ে দিয়েছিলাম। তো এখন তোমরা সেই সমাধানটি দেখে নাও। বলেছে কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে 944 টাকা হয়, সুদের হার 25% বৃদ্ধি করলে ওই টাকা ওই একই সময়ে সুদে আসলে 980 টাকা হয়। মানে ওই একই সময় বলতে কি 3 বছরে সুদে আসলে আবার 25% যখন সুদের হারটা বৃদ্ধি করছি তখন সুদে আসলের পরিমাণটা হচ্ছে 980 টাকা, ঠিক আছে? তাহলে টাকার পরিমাণ মানে আসলের পরিমাণ এবং ওই সুদের হার নির্ণয় করো, ঠিক আছে? তাহলে দেখো কোনো টাকা সরল সুদে 3 বছরে সুদে আসলে মানে সবৃদ্ধি মূলটা হচ্ছে
944 টাকা। আবার যখন সুদের হারটা 25% বাড়িয়ে দেওয়া হচ্ছে, তখন ওই 3 বছরেতেই তার স্ববৃদ্ধি মূল্যের পরিমাণটা হয়ে যাচ্ছে 980 টাকা। তাহলে কতটা স্ববৃদ্ধি মূল আগে বাড়লো ওই একই সময়ে, সেটা আমরা দেখব। ঠিক আছে, এই স্ববৃদ্ধি মূলের পার্থক্য কত পাওয়া যাচ্ছে বলো তো এখানে, বা কতটা বাড়লো? 980 বিয়োগ 944। ঠিক আছে, তাহলে কত পাওয়া যাবে? এটা 36 টাকা। আবার দেখো, এই 36 টাকা বেড়েছে কি কারণে? সুদের হারটা যেহেতু 25% বেড়েছে, তাই 36 টাকা বেড়েছে, তাই তো? তার মানে 3 বছরের যে সুদ, তার 25% সমান 36 টাকা। কারণ সুদের হারটা 25% বেড়ে যাওয়ার জন্যই তো 36 টাকা আমি এখানে স্ববৃদ্ধি মূল্যের ক্ষেত্রে বেশি পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যেহেতু আসল এবং সময় নির্দিষ্ট, সুতরাং 3 বছরের সুদের 25% সমান কত? 36 টাকা। এখানটা বুঝতে পারলে স্ববৃদ্ধি মূল্যের পার্থক্য 36 টাকা বেশি এলো। কেন বেশি এলো? যেহেতু সুদের হারটা 25% বেড়েছে। সুদের হারটা কত বছরে বেড়েছে? 3 বছরে। তাহলে 3 বছরে যে সুদটা হয় তার 25% সমান 36 টাকা। এখান থেকে আমরা সমগ্র সুদটা বের করে নেবো 3 বছরে কত হচ্ছে। ঠিক আছে, তাহলে 3 বছরের সুদের 25% যদি 36 টাকা হয়, তাহলে 3 বছরের সুদের 1% সমান কত পাওয়া যাবে? দেখো 1% সমান কি পাওয়া যাবে? 36/25 এত টাকা। আবার 3 বছরের সুদের 100% মানে সমগ্র সুদটা আমরা বের করছি তো 3 বছরের, তাহলে 100 দিয়ে গুণ হয়ে যাবে। 36 গুণিত 100/25, 25 4 100, 424 4 2, 4 3 12, 14, 144 টাকা। তাহলে আমরা একবার ফ্রেশ করে লিখছি, অতএব 3 বছরের মোট সুদ সমান হচ্ছে 144 টাকা। আবার কি বলেছিল যে কোনো টাকা সরল সুদে 3 বছরের সুদে আসলে 944 টাকা হয়, তাহলে আসলের পরিমাণটা কত? অতএব আসল সমান কি পাওয়া যাবে? এই সুদ আসল মানে 944 থেকে আমরা যদি 3 বছরের সুদটা বিয়োগ করে দিই, তাহলে কত পাওয়া যাচ্ছে? 0 0 আর 8, 800 টাকা পাওয়া যাচ্ছে। টাকার পরিমাণ হচ্ছে 800 টাকা। এবার বলেছিল যে সুদের হারটা নির্ণয় করি, তাহলে আসল পি এর মান হচ্ছে 800 টাকা, সময় টি এর মান হলো 3 বছর। ঠিক আছে, সুদের হারটা আমার জানা নেই। সুদ আই ইকুয়াল টু, সুদের পরিমাণ কত? 3 বছরের সুদ কত পাওয়া গেল? 144 এত টাকা। অতএব আর ইকুয়াল টু কি পাওয়া যাবে? এইমাত্র করালাম, আগের অঙ্কটার মতনই সূত্রটা ফেলবো। যেহেতু আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে আর ইকুয়াল টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। ঠিক আছে, যদি বুঝতে না পারো আমি এখানে দেখে দিচ্ছি। দেখো, যেহেতু আই ইকুয়াল টু পি আর টি বাই 100 বা আর ইকুয়াল টু কি পেয়ে যাবে? 100 ইন্টু আই ডিভাইডেড বাই পিটি। ঠিক আছে, এই সূত্রটাই ফেললাম। তাহলে আর এর মানটা এখানে পেয়ে যাবো, মানগুলো বসিয়ে দাও। 100 গুণিত এখানে আই এর জায়গাতে কত? 144, আর পি এর জায়গাতে কত? 800, ইন্টু টি এর জায়গাতে 3। তাহলে শূন্যগুলোকে কেটে দাও। হ্যাঁ, 3 দিয়ে যদি করি, 3 4 কত? 3 4 12, 2 3 8 24, 6 8 48 সমান আর এর মান কত? 6%। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় টাকার পরিমাণ সমান 800 টাকা এবং সুদের হার সমান 6%। তাহলে দেখো এখানে উত্তরটাও সেটাই দেওয়া আছে, যে মূলধনের পরিমাণ 800 টাকা এবং সুদের হার 6%। ঠিক আছে, অঙ্কটি বলেছে বার্ষিক 4% হার সুদে কত টাকার, মানে মূলধনটা বলে দেয়নি, কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে। তাহলে ধরি মূলধন সমান বা মূলধনের পরিমাণ সমান পি টাকা। আর কি বলে দিয়েছে? বার্ষিক 4% হার সুদে, মানে আর এর মানটা দেওয়া আছে 4%। তোমরা লিখে নেবে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ইকুয়াল টু 4%। আর কত টাকা বলেছে? আর 2 বছরের চেয়েছে, তাহলে এন ইকুয়াল টু সময়, এন ইকুয়াল টু 2 বছর। তোমরা কিন্তু লিখে করবে, আমি যেমন শর্টে করছি এভাবে লিখতে যাবে না। তোমরা এই আর বলতে কি বোঝায়, মানে আর বলতে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার বোঝায়, তো তোমরা সেটা লিখবে। আর এন বলতে সময়, তাহলে তোমরা লিখবে যে সময় সমান সময় এন ইকুয়াল টু 2 বছর। ঠিক আছে, তাহলে প্রথমে সরল সুদটা বের করে নিচ্ছি। অতএব সরল সুদ, এখানে তোমরা লিখবে যে পি টাকার বার্ষিক 4% সুদের হারে 2 বছরের সরল সুদ হয় সমান, তাহলে সরল সুদ আই এর মান কি হয়? পি আর টি বাই 100। আগে সূত্র লিখে নিতে বলেছি,
তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে পি এর জায়গাতে পি ইন্টু আর বলতে কত 4 ইন্টু টি বলতে 2 ডিভাইডেড বাই এখানে 100। তাহলে কি পাওয়া যাচ্ছে 8p/100। এটা কাটাকুটি করলাম না, এত টাকা কাটাকুটি তোমরা করতেও পারতে। এবং এবং চক্রবৃদ্ধি সুদ হয় সমান, চক্রবৃদ্ধি সুদ হয় সমান, দেখো চক্রবৃদ্ধি সুদের মান কত, আমরা প্রথমে সময় চক্রবৃদ্ধিটা বের করবো। তার জন্য সূত্র কী হয়, পি ইন্টু 1+r/100 এটা হচ্ছে সময় চক্রবৃদ্ধি, মানে এটা হচ্ছে সুদ প্লাস আসল। এর থেকে আসলটা যদি বিয়োগ করে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব, ঠিক আছে। তাহলে 1+r/100 যেহেতু এটা পিটা কমন নিয়ে নিলাম দুটো রাশি থেকে, তাহলে এটা -1 হয়ে গেল। পি এর মানটা পি থাকবে ইন্টু 1+r বলতে এটা 4 ডিভাইডেড বাই 100 বলতে n এর মান হচ্ছে 2 বিয়োগ 1। তাহলে এটা কত পাওয়া যাচ্ছে দেখো তো। তাহলে দেখো এখানে পি ইন্টু, দেখো এখানে 1টাকে যদি এ ধরি আর বাই 100টা যদি বি ধরি, তাহলে a+b² তোমরা এখানে কাটাকুটি করে সরলও করে দিতে পারতে, অসুবিধা কিছুই থাকেনি, ঠিক আছে। তাহলে a+b² সূত্র কী হয়, a² প্লাস 2ab বলতে 2 ইন্টু 4 মানে 8/100 2ab প্লাস b² বলতে 4²/100² -1। তাহলে +1 -1 কেটে যাচ্ছে। উভয় রাশি থেকে আমরা যদি 4টা কমন নিই আর নিচ থেকে যদি 100টা কমন নিই, দেখো 4p/100 এটা কমন নিয়ে নিলাম। তাহলে ভিতরটা কী পড়ে থাকবে, এটা 4 নিয়ে নিয়েছি, তাহলে 2 প্লাস আর নিচে 100 নিয়ে নিয়েছি প্লাস এটা দেখো 4/100 পড়ে থাকছে, ঠিক আছে। এটা পাওয়া যাবে 4p/100 ইন্টু 102 কত 204/100, ঠিক আছে। আর শর্তানুসারে এখানে তোমরা নিশ্চয়ই জানো যে একটি নির্দিষ্ট সুদের হারে একই সময়ের জন্য কোনো টাকার বা কোনো মূলধনের চক্রবৃদ্ধির সুদ বেশি হয় সরল সুদের থেকে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধির সুদ থেকে যদি সরল সুদটা মাইনাস করি, তাহলে চক্রবৃদ্ধি ও সরল সুদের যে অন্তর 80 টাকা দেওয়া আছে সেটা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত এলো, চক্রবৃদ্ধি সুদ এলো 4p/100 ইন্টু এখানে এটা বিয়োগ, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এর থেকে যদি বিয়োগ করি সরল সুদটা মানে 8p/100টা যদি বিয়োগ করি তাহলে 80 পাওয়া যাবে। তোমরা নিজেদের মতন করে সলভ করতে পারো। আমি এখানটা দেখো 8p/100টা কমন নিয়ে নিচ্ছি। 8p/100 যদি কমন নিই তাহলে প্রথম রাশিটা কী পড়ে থাকছে দেখো, দেখো এখান থেকে 4 নিয়েছি আর এখান থেকে 2 নিয়ে নিয়েছি, তাহলে 8 পাওয়া যাচ্ছে। আর পিটা নিয়ে নিয়েছি, তাহলে এখান থেকে যদি 2টা নিয়ে নিই তাহলে 2 দিয়ে এই রাশিটা ভাগ হয়ে যাবে, তাহলে 2 একে 2 0 2। তোমার যদি এখানে শক্ত মনে হয় বা অসুবিধা হয় তোমরা এখানে কাটাকুটি করে নেবে, এটাও কাটাকুটি করে নেবে, দিয়ে সিম্পল সলভ করে দিয়ে পি এর মানটা বের করে নেবে, ঠিক আছে। আর 100 একটা নিয়ে নিয়েছি, তাহলে নিচেতে আরেকটা 100 পড়ে থাকবে, বিয়োগ এইটা পুরো রাশিটা নিয়ে নিয়েছি, তাহলে 1 পড়ে থাকছে, ঠিক আছে। ডান দিকটা 80 বা এখানটা দেখো পি ইন্টু এখানে 8/100টা এদিকে নিয়ে চলে আসবো। এটা নিচটা কি 100 পাওয়া থাকছে, ওপরটা 102 বিয়োগ 100, 80 ইন্টু 8টা কি নিচে চলে আসবে আর 100টা উপরে চলে যাবে, মানে 8/100টা উল্টে গেল, ঠিক আছে। আর 10 কত 80, 10 বা পি ইকুয়াল টু, এবার দেখো এটা কত পাওয়া যাচ্ছে 1000 পাওয়া যাচ্ছে, ইন্টু 100টা যদি এদিকে নিয়ে যায় তাহলে উপরে চলে যাচ্ছে, আর নিচেতে কত 102 থেকে 100 বিয়োগ করলে 2 চলে আসছে। তাহলে এটা যদি একটু কাটাকুটি করে দিই 52 100, বা পি এর মানটা কী পাওয়া যাবে, পি এর মানটা হচ্ছে 5-এর গায়ে 4টে শূন্য মানে 50,000, ঠিক আছে। 50,000 পাওয়া গেল। আশা করি সমাধানগুলো বুঝতে পারলে, যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে। এবার 6 দাগের অঙ্কটি দেখো, 6 দাগের একের অঙ্কটি দিয়েছে x+3 ডিভাইডেড বাই x-3 প্লাস x-3 ডিভাইডেড বাই x+3 ইকুয়াল টু 2.1/2, তাই তো 2.1/2। এটা মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, যেখানে x এর মানটা কি নট ইকুয়াল টু -3, 3, ঠিক আছে। এটা কি লেখা যাবে, ধরি x+3 ডিভাইডেড বাই x-3 ইকুয়াল টু a, ঠিক আছে। অতএব a+1/a ইকুয়াল টু, বা এখান থেকে তাহলে কি 1/a এর মানটা কি পাওয়া যাবে x-3/x+3, তাহলে এটা ইকুয়াল টু কত পাওয়া যাবে, 2 2 4 এর কত 5, 5/2। এই রাশিটাতে আমরা এই রাশিটা সমান a ধরে নিলাম, তাহলে এটা দেখো এর উল্টো হচ্ছে এটা মানে অনন্যক, সেই 1/a পেলাম এটা, তাহলে a+1/a ইকুয়াল টু ডান দিকটা এটার মানে মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে চলে এলাম, তাহলে কি পাওয়া যাবে a² + 1 ডিভাইডেড বাই a ইকুয়াল টু 5/2, কোনাকুনি গুণ করলে কি পাওয়া যাবে 2a² + 2 ইকুয়াল টু 5a, 5a যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে 2a² - 5a + 2 ইকুয়াল টু 0, ঠিক আছে। মিডলটন ফ্যাক্টর বা মধ্যপদ সহগ বিশ্লেষণ তোমরা নিশ্চয়ই করতে পারো, যদি অসুবিধা থাকে আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি এর জন্য আলাদা করে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। তাহলে মধ্যপদ সহগ বিশ্লেষণ কীরকম, এখানে 2a² এর সাইন আছে প্লাস, আর এখানে ধ্রুবক পদের সাইন আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস মানে যোগে আনতে হবে, কি আনতে হবে এখানে 5 আনতে হবে। কিভাবে, এখানে এর সহগও দেখবে কত আছে, এর ধ্রুবক পদ আছে দেখবে কত, তাহলে 2 আর 2 গুণ করলে হয় 4, ঠিক আছে। তাহলে 4কে এমন দুটি রাশির গুণফল আকারে আনতে হবে, সেই রাশি দুটোর যোগ করলে যেন আবার 5 আসে, মানে 4কে ভাঙলে আমরা কি পাই দেখো, 4কে ভাঙলে
দুই দুই চার, তাহলে একবার লিখতে পারি। আবার এটা যদি দুই এককে দুই এরকম লেখা যায়, তাহলে চার সমান কি লেখা যায় 2 × 2 × 1, ঠিক আছে। বা চার সমান একবার লেখা যায় 2 × 2, আবার চার সমান লেখা যায় 4 × 1, ঠিক আছে। তাহলে দুইয়ের সাথে দুই যোগ করলে 5 পাবো, না চারের সাথে 1 যোগ করলে 5 পাবো, এইটা। তাহলে এই রাশিটা আমরা এখানে লিখবো। তাহলে কীভাবে লিখবো, 2a² মাইনাস 5-এর জায়গায় লিখবো 4 + 1, ঠিক আছে, ইন্টু এ। তাহলে 5টাকে শুধু এইমাত্র এভাবে লিখলাম, আর এটা বাইরে পড়ে থাকলো, +2 = 0, ঠিক আছে। তাহলে বা 2a² মাইনাস মাইনাস এটা ভেতরে গুণ করবো, তাহলে -4a - a + 2 = 0। বা এখানে দেখো এই দুটো থেকে যদি 2a কমন নিই, তাহলে কি a - 2 পড়ে থাকছে, -1টা যদি এই দিক থেকে কমন নিই এই দুটো থেকে, তাহলে a - 2 পড়ে থাকছে, = 0। বা a - 2 যদি এই রাশিটা আর এই রাশিটা থেকে a - 2 যদি কমন নিই, তাহলে কি প্রথম রাশিটার মধ্যে 2a পড়ে থাকছে, মাইনাস দ্বিতীয় রাশিটার ক্ষেত্রে 1 পড়ে থাকছে, = 0। তাহলে হয় a - 2 = 0, অথবা 2a - 1 = 0। বা a = কি পাওয়া যাবে 2, বা এখানে 2a = -1টা ওইদিকে গেলে কি +1 হয়ে যাবে, মানে 1। বা a = হাফ। আবার a এর মানটা কী ধরেছিল, a সমান হচ্ছে x + 3/x - 3, ঠিক আছে। বা x + 3/x - 3 = 2। বা এখান থেকে তাহলে কী পাওয়া যাচ্ছে, এখান থেকে পাওয়া যাবে যদি দুইটা গুণ করি কোণাগুণি, তাহলে কী পাওয়া যাবে 2x - 6 = x + 3। বা এখান থেকে কী পাওয়া যাচ্ছে 2x - x = 3 + 6, বা x = 9, ঠিক আছে। আবার এইদিকেও যদি আমরা এর জায়গাতে x + 3/x - 3 বসাই, তাহলে হাফ, কোণাকুণি গুণ করলে 2x + 6 = x - 3। বা 2x - x = কি -3 - 6, ঠিক আছে। তাহলে x = কি -9 পাওয়া যাচ্ছে। তাহলে x এর বীজ দুটো কি পাওয়া গেল, x এর বীজ দুটি হলো একটা 9 আর একটা হলো -9, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারলে। এবার 2 অঙ্কটি কী আছে দেখো, 2 অঙ্কটি দিয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2000 বর্গমিটার এবং পরিসীমা হচ্ছে 180 মিটার। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার, অতএব প্রস্থ সমান কী পাওয়া যাবে। দেখো আমরা জানি ক্ষেত্রফল সমান কী হয়, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে এই যে ক্ষেত্রফলটা 2000 বর্গমিটার দেওয়া আছে, তাহলে এর মধ্যে কি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে তো 2000 পাওয়া গেছে। তাহলে দৈর্ঘ্যটা যদি x ধরে নিই, তাহলে প্রস্থটা কী পাওয়া যাবে, এই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাওয়া যাবে, তাই তো। এটা তোমরা আগেও জেনেছো যে প্রস্থ সমান কী হয়, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2000 বাই দৈর্ঘ্য বলতে এখানে x, তাহলে এত মিটার হচ্ছে প্রস্থ। তাহলে শর্তানুসারে বা এখানে যদি তোমরা একবার বের করে নাও যে আয়তক্ষেত্রটির পরিসীমা সমান, কিংবা একবারে পরীক্ষার সময় যদি সময় কম থাকে তোমরা একবারে শর্তানুসারে এখানে পরিসীমার সূত্রটা লিখে, মানে সূত্র লিখবার প্রয়োজন নেই, সূত্র জায়গায় মানগুলো বসিয়ে পরিসীমা 180 সাথে সমান করে দেবে। বা তোমরা এখানে পরিসীমার মানটা একবার বের করে নিতে পারো। তার পরিসীমার সূত্র হয় 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 × দৈর্ঘ্য বলতে এখানে x প্লাস প্রস্থ হচ্ছে 2000/x, ঠিক আছে। তাহলে এটা কি পাওয়া যাবে 2 × x² প্লাস 2000/x, এই রাশিটা, এটা হচ্ছে পরিসীমার মান। তাহলে 2 × x² প্লাস এইটা বাই x সমান 180, বা x² প্লাস এই রাশিটা /x = এটা এটা কত পাওয়া যাচ্ছে 90। বা x² প্লাস সমান 90x, কোনো একবারে গুণ করে দিলাম, তাহলে 90xটা যদি বাঁদিকে নিয়ে আসি, তাহলে x² মাইনাস 90x প্লাস 2000 = 0, ঠিক আছে। তাহলে তোমরা এখানে এই সমাধানটি মানে x এর মানটি বের করার জন্য সিধর আচার্যের সূত্র অনুযায়ী করতে পারো, বা মধ্যপদ সহগ বিশ্লেষণ করেও করতে পারো। আমি যদি মধ্যপদ সহগ বিশ্লেষণ করে দেখাই, দেখো 2000কে যদি 5 দিয়ে করি, 5 4 20 0, এটা 5 দিয়ে যদি আবার করি 5 8 40 80, 5 16 80, ঠিক আছে। আবার যদি আমি 2 দিয়ে পাঠাই 2 8 16, আর ভাঙবার দরকার নেই, কেন দেখো 5 2 কত 10, 5 10 কত 50, 50 এই রাশিগুলো নিলাম 50, আর 5 8 কত 40, তাহলে 50 আর 40 যোগ করলে দেখো 90 চলে আসে, ঠিক আছে। এটা যদি তোমাদের শক্ত মনে হয়, তাহলে তোমরা সিধর আচার্যের সূত্র ফেলে দেবে যে x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2, এই সূত্রটি ফেলে x এর মানটা পেয়ে যাবে দুটো, ঠিক আছে। তাহলে কি পাওয়া যাবে মাইনাস, এখানে 90টার জায়গায় এটা লিখলাম, ঠিক আছে। বা এখানে x² মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 = 0,
বা এই দুটো থেকে যদি এক্সট্রা কমন নিই তাহলে এক্স মাইনাস 50 মাইনাস 40 যদি আবার কমন নিই তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল এক্স প্লাস মাইনাস মাইনাস, এটাও কি 50 পাওয়া যাচ্ছে, ঠিক আছে। বা এক্স মাইনাস 50 এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে এক্স মাইনাস 50 যদি আবার কমন নিয়ে নিই তাহলে কি এক্স মাইনাস 40 পাওয়া যাচ্ছে ইকুয়াল টু 0। তাহলে এখানে করে দিচ্ছি হয় এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 50 অথবা এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 বা এক্স ইকুয়াল টু 40, ঠিক আছে। তাহলে এখানে কী বলেছিল, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 50 মিটার হলে প্রস্থ হবে সমান, দেখো প্রস্থ হবে সমান কি 2000 বাই কত 50, ঠিক আছে। তাহলে কত 40 পাওয়া যাবে, তাহলে 40 মিটার। আবার তোমরা বলতে পারো যে আরেকটা তো তাহলে মান পাওয়া যাবে যে এক্সের জায়গায় এখানে 40 পাওয়া গেছে, তাহলে দৈর্ঘ্যটা যদি 40 ধরা হয় তাহলে প্রস্থর মানটা তখন কত আসবে 50 আসবে, কিন্তু প্রস্থ কখনই কি দৈর্ঘ্যের থেকে বড় নয়, তাই তো। তাহলে এখানে এক্সের মানটা 50 হবে, মানে এখানে এক্স হিসাবে আমি দৈর্ঘ্য যেহেতু ধরেছিলাম তাহলে এখানে দৈর্ঘ্যের মানটা 50 মিটার হবে আর প্রস্থ হবে 40 মিটার, ঠিক আছে। আশা করি অঙ্কটি বুঝতে পারবে। এবার 7 দাগের অঙ্কটি কী আছে দেখো।